বাইল্যাট্রাল প্লুরাল ইফিউশন হচ্ছে আমাদের আরেকটা পসিবিলিটি। বাইল্যাট্রাল প্লুরাল ইফিউশন যদি আসে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে আন্ডারলাইন কজগুলো কী কী। প্লুরাল ইফিউশনের কজের ক্ষেত্রে আমি বলেছিলাম বাইল্যাট্রাল প্লুরাল ইফিউশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে ট্রান্সমিটেটিভ কজ। যেগুলো ট্রান্সমিটেটিভ কজের মধ্যে আমাদের দেশের পার্সপেক্টিভে সবচেয়ে কমন হচ্ছে ক্রনিক লিভার, ক্রনিক কিডনি ডিজিজ, তারপর হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওর, এরপরে হলো ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ। এই তিনটা হচ্ছে মোস্ট কমন। এছাড়াও আমাদেরকে মাথায় রাখতে হবে দোজ আর রেয়ার পসিবিলিটিস, সেটা হচ্ছে বাইল্যাট্রাল কনসালটেশন, অর্থাৎ এক্সোটেটিভের যে সমস্ত কজ আছে সে সমস্ত। ফিমেল পেশেন্ট যদি হয় তাহলে আমাদেরকে অবশ্যই একটা ডিজিজের কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মিক্স সিনড্রোম। আমি মিক্স সিনড্রোমটা কি সেটা আমি আলাপ করছি না। মিক্স সিনড্রোমটা আসলে হোমওয়ার্ক হিসেবে দেয় ভালো। আমি আমার ক্লাসের শেষে মিক্স সিনড্রোমটা কি এটা বলবো। যারা যারা ক্লাস করছেন তারা কমেন্ট করতে পারেন মিক্স সিনড্রোমটা কি, সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে ডিসকাশন করতে পারি। কিন্তু আমি আগে বলে নিচ্ছি মিক্স সিনড্রোম ইজ নট কমন। বাইল্যাট্রাল প্লুরাল ইফিউশনের মোস্ট কমন কজ হবে ক্রনিক রেনাল ফেলিওর, ক্রনিক হার্ট ফেলিওর এবং ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ। এই তিনটা হচ্ছে মোস্ট কমন কজ। এখন একটু চিন্তা করি যে পেশেন্ট যদি আমাদের কাছে আসে বাইল্যাট্রাল প্লুরাল ইফিউশনে লং কেসের জন্য, যেহেতু আমরা লং কেসটা নিয়ে আলাপ করছি, সেক্ষেত্রে কীভাবে প্রেজেন্টেশন হবে। আমি ইউনিল্যাট্রাল প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে বলেছিলাম ইউনিল্যাট্রাল প্লুরাল ইফিউশনে পেশেন্ট আসবে হেভিনেস ইন দ্য চেস্ট ইউনিল্যাট্রাল, এবং এটা গ্র্যাজুয়াল অনসেট হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, এমনকি সিভিয়ার পর্যায়ে গিয়ে পেশেন্টের অর্থোপনিয়া ডেভেলপ করতে পারে। আর তার সাথে সাথে থাকবে পেশেন্টের আন্ডারলাইন ডিজিজের ম্যানিফেস্টেশন, যেমন টেম্পারেচার, এর সাথে থাকতে পারে কাফ, প্রোডাক্টিভ ইন নেচার, তার সাথে থাকতে পারে হেমোক্রাইসিস প্লাস মাইনাস, এছাড়া অ্যাসোসিয়েটেড থাকতে পারে ওয়েট লস। এই কয়টাই ছিল আমাদের মেইন প্রেজেন্টেশন। এখন বাইল্যাট্রাল প্লুরাল ইফিউশন যদি আমরা চিন্তা করি তাহলে পেশেন্টের সাধারণত কমন প্রেজেন্টেশন হয় পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ। ঠিক আছে, এখানে কিন্তু মেইন প্রেজেন্টেশন হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথ 2 নম্বরে থাকবে হেভিনেস ইন দ্য চেস্ট, এটা প্লাস মাইনাস, এটা কিন্তু প্লাস মাইনাস। শর্টনেস অফ ব্রেথের সাথে তার সাথে থাকতে পারে আন্ডারলাইন ফিচারের মধ্যে থাকতে পারে কাফ, তার সাথে থাকতে পারে হিমোক্রাইসিস, এবং যদি কিডনি ডিজিজ হয় সেই ক্ষেত্রে পেশেন্টের অ্যানাসার্কা ডেভেলপ করবে। আর যদি পেশেন্টের ডিকম্পেনসেটেড সিএলডি হয় সেই ক্ষেত্রে পেশেন্টের আনকনশাসনেস, কনস্টিপেশন, হিমোক্রাইসিস, ম্যালেনা এগুলো থাকতে পারে। এখন যেহেতু আমরা রেসিপি নিয়ে আলাপ করছি লং কেস, এগুলো প্রত্যেকটা কেসই প্রত্যেকটা টপিকের সাথে সাথে আলাপ করা হবে। প্রথমে ধরে নিই যে পেশেন্ট আমাদের কাছে আসলো ক্রনিক হার্ট ফেলিওর। ক্রনিক হার্ট ফেলিওরের আন্ডারলাইন কজ হচ্ছে পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমার জন্য এই ক্ষেত্রে পেশেন্টের ব্রেথলেসনেস ডেভেলপ হচ্ছে। তাহলে পেশেন্টের প্রেজেন্টেশন হবে ডিসপনিয়া ফর লাস্ট 1 মান্থ, এর সাথে থাকবে হচ্ছে বাইল্যাট্রাল পেডাল সোয়েলিং ফর লাস্ট 15 ডেজ। এটুকু হচ্ছে আমাদের চিফ কমপ্লেন বা প্রেজেন্টিং কমপ্লেন। এরপরে যদি আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে যাই, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট হি ওয়াজ রিজনেবলি ওয়েল 1 মান্থ ব্যাক, দেন হি ডেভেলপড শর্টনেস অফ ব্রেথ। আমার প্রত্যেক ক্লাসে আমি সাধারণত একটা করে সিমটম পুরোটা ইলাবোরেট করতে চাই। যেমন আজকের ক্লাসের জন্য আমরা ইলাবোরেট করব শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথে কী কী পয়েন্ট আমাদের উল্লেখ করাটা জরুরি। প্রথমে জরুরি হচ্ছে শর্টনেস অফ ব্রেথটা অ্যাকিউট নাকি গ্র্যাজুয়াল। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এটা কি আমরা প্রোগ্রেসিভ বলবো নাকি স্ট্যাটিক। আচ্ছা, 3 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইজ ইট অ্যাসোসিয়েটেড উইথ অর্থোপনিয়া। অর্থোপনিয়া মানে পেশেন্টের লাইন বা সুপাইন পজিশনে ডিস্ট্রেসটা বাড়ে কিনা, সে বসে থেকে কমফোর্ট ফিল করে কিনা। 4 নম্বরে বলবো কোয়ান্টিফাই দ্য শর্টনেস অফ ব্রেথ। কোয়ান্টিফাই মানে হচ্ছে সে হাঁটতে পারে কিনা, নাকি তার শুয়ে থাকতেই কষ্ট হয়। এটা হচ্ছে এমআরসি ডিসনিয়া স্কেল। এমআরসি ডিসনিয়া স্কেল অনুযায়ী আমরা এটাকে ক্লাসিফাই করি। কিন্তু পরীক্ষার সময় এতটা ক্লিয়ার কাট ক্লাসিফাই করা সম্ভব হয় না, এই জন্য আমরা মোটামুটি গ্রসলি একটা ক্লাসিফাই করার চেষ্টা করি। আমি এক্সাম্পল দিব একটু পরে। তারপরে আমরা বলি এই ডিস্ট্রেসটা
সেটা গত কিছুদিনের মধ্যে সিভিয়ার আকার ধারণ করেছে কিনা বা কমে গিয়েছে কিনা। তারপরে ডেফিনেটলি ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিসে বাড়ে কিসে কমে, নেবুলাইজ করলে কমে কিনা, বা আমি যেটা আগে বললাম বসে থাকলে পজিশন চেঞ্জ করলে কমে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরের মধ্যে থাকে কাশির সাথে বাড়ে কিনা, কাজ করলে বাড়ে কিনা, শুয়ে থাকলে বাড়ে কিনা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ডিসপিয়া যদি এর সাথে অ্যাসোসিয়েটেড ফিচার, কাশি আছে কিনা, জ্বর আছে কিনা, কফ আছে কিনা। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে এই 5-6টা পয়েন্ট হচ্ছে শর্টনেস অফ ব্রেথের জন্য ইম্পর্টেন্ট। তাহলে শর্টনেস অফ ব্রেথের জন্য আমাদের লাগবে অনসেটটা কয়দিন ধরে বা ডিউরেশন কয়দিন ধরে, অনসেটটা কীরকম ছিল, অ্যাক্টিভ নাকি গ্র্যাজুয়াল অনসেট, এটা আস্তে আস্তে প্রোগ্রেসিভ কিনা। তার সাথে থাকবে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর কি, রিলিভিং ফ্যাক্টর কি, এরপরে থাকবে অর্থোপনিয়াটা অর্থোপনিয়ার সাথে হচ্ছে অন্যকে কোনো ধরনের অ্যাসোসিয়েটেড ফিচার আছে কিনা। এই 5-6টা পয়েন্ট আমরা শর্টনেস অফ ব্রেথের সাথে কোয়ান্টিফাই করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমি ডিসকাশনের সুবিধাতে বলেছি দ্য শর্টনেস অফ ব্রেথ ওয়াজ প্রেজেন্ট ফর 1 month. It was gradual onset and slowly progressive in nature. The patient complains that he developed orthopnea and it was relieved by sitting forward position. The shortness of breath was associated with cough expectoration with productive cough, and it was also associated with mild pedal edema. The patient, এবার আমি আসবো যে আমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের সেকেন্ড পোর্শন সেটা হচ্ছে আমি নেগেটিভ পয়েন্টগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করে দেবো। যেহেতু এই পেশেন্টটা আমরা ক্রনিক হার্ট ফেলিওর চিন্তা করছি, কাজেই ক্রনিক হার্ট ফেলিওর যদি চিন্তা করি আমার 1 নম্বর ডিফারেন্সিয়ালস মাথায় আসবে ক্রনিক কিডনি ডিজিজ, 2 নম্বর ডিফারেন্সিয়ালস আসবে ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ। সেই ক্ষেত্রে তাহলে আমাকে প্রথমেই বলে দিতে হবে পেশেন্টের ইউরিনারি কোনো কমপ্লেন ছিল কিনা। তাহলে আমি এই পেশেন্টের বলে নিব দ্য পেশেন্টস ইউরিন আউটপুট ওয়াজ নর্মাল ইন অ্যামাউন্ট অ্যান্ড দ্য কালার ওয়াজ অলসো নর্মাল। He does not have swelling in any other parts of the body including the face and the periorbital area. এটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে পেশেন্টের কোনো ধরনের কিডনি ডিজিজ নেই। এবার আসি লিভারের ক্ষেত্রে। The patient had no complaint of hemoptysis or melena or any ascites. যেহেতু আমি সাইলেন্ট ফিচার প্রেজেন্ট করছি কাজে আমি এখানে অ্যাসাইটিস কথাটা উল্লেখ করতে পারি। তারপরে যদি কনফিউশন থাকে ইন দ্যাট কেস অ্যাবডোমিনাল সোয়েলিং বললেও চলবে। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাজ নো হিস্ট্রি অফ, এরপরে আমি পাস্ট হিস্ট্রিতে চলে যাব। পাস্ট হিস্ট্রিতে আমরা বলবো ইম্পর্টেন্ট যেটা, the patient has an episode of hospitalization due to severe chest pain which was sudden onset and central in nature and was radiating to back and also the left arm. It was not relieved by taking the medication and also the rest, so he was admitted and later he was treated as a case of acute myocardial infarction. After getting treatment he improved and also he is now taking the prescribed drugs. However, he does not have any history of jaundice. আচ্ছা, এইটুকু বলার পরে আমি মোটামুটি ক্লিয়ার করে ফেললাম যে আমার কেসটা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওর ডিউ টু ইসচেমিক হার্ট ডিজিজ। এটুকু হচ্ছে আমার ডায়াগনোসিস। যদি আমরা একটু পোস্টগ্রাড লেভেলে যখন আলাপ করবো তখন আমাদের আরও যদি আমরা ক্লিয়ার কাট করতে চাই তখন হয়তো আমরা কমেন্ট করবো ইসচেমিক কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা পেশেন্টের। এখন পর্যন্ত আমার ডায়াগনোসিস এটা। এখন এরপরে আমি বাকি যা যা পয়েন্ট আছে, যেমন এরপর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তার ড্রাগস কী। ড্রাগসের মধ্যে আমি উল্লেখ করব পেশেন্ট অ্যাসপিরিন পায় কিনা বা ক্লপিডোগ্রাল পায় কিনা, বিটা ব্লকার পায় কিনা, তারপরে লিপিড লোয়ারিং ড্রাগ পাচ্ছে কিনা। এই 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের পয়েন্টটা হচ্ছে অবশ্যই পাস্ট হিস্ট্রিতে আমি জিজ্ঞেস করে নিব পেশেন্ট ডায়াবেটিক কিংবা হাইপারটেনসিভ কিনা, পেশেন্টের অ্যাজমা আছে কিনা। আরেকটা পয়েন্ট এখানে একটু উল্লেখ করে রাখি, যেমন শর্টনেস অফ ব্রেথ। এখানে আমি যে কয়টা পয়েন্ট উল্লেখ করেছি এই কয়টা পয়েন্টের প্রত্যেকটা এক একটা করে ইম্পর্টেন্স থাকে। যেমন একটা ইম্পর্টেন্স হচ্ছে পেশেন্ট যদি লাইন পজিশনে অর্থাৎ অর্থোপনিয়া হয় তাহলে আমাদের মেইন ডায়াগনোসিস হবে হচ্ছে পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমার মেইন কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর।
আচ্ছা, ২ নাম্বার হচ্ছে যদি পেশেন্টের এমন হয় যে তার শ্বাসকষ্টটা অর্থোপনিয়া না, বরঞ্চ এটা সে বলবে সকালে উঠে আমার অনেক বেশি শ্বাসকষ্ট হয় এবং অনেক কাশি থাকে। তারপরে আস্তে, আস্তে দিন যত যায় আমার কাশিটাও কমতে থাকে, শ্বাসকষ্টটাও ভালো হতে থাকে। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাজমা অথবা সিওপিডি। লেট নাইটে সাধারণত সিওপিডি থেকে কাশি এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। সো এটা হবে সিওপিডি। কেউ যদি বলে আমার সিজনাল ভ্যারিয়েশন, শীতকালে দেখা যায় প্রচণ্ড কাশি হয় এবং শ্বাসকষ্ট হয়, পরে যখন আস্তে আস্তে গরমকাল আসে আমার কমে যায়, তখন আমি বলবো এটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। এই শ্বাসকষ্টটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য। কেউ যদি বলে যে না আমার সবসময়ই এখন শ্বাসকষ্ট হচ্ছে, আর যদি কেউ বলে আমার হঠাৎ করে অ্যাকিউট অনসেট, ভেরি অ্যাকিউট অনসেট অফ শর্টনেস অফ ব্রেথ, তাহলে কিন্তু মাথায় আসবে নিউমোথোরাক্স। এটা কখনোই লং কেসে আসে না, এটা আমি জাস্ট একাডেমিক ডিসকাশনের জন্য বললাম। আচ্ছা, এইভাবে আমরা শর্টনেস অফ ব্রেথের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে এক একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আলাদা করতে পারি। তারপরে যেখানে বলছিলাম ড্রাগ হিস্ট্রিটা এখানে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পেশেন্ট স্মোকার কিনা। যদি সে স্মোকার হয় তাহলে আমার ডায়াগনোসিসে মাথায় আসবে এটা সিওপিডি দিয়ে অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি হয়ে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ হচ্ছে। আচ্ছা, ২ নাম্বার হতে পারে যদি আর পেশেন্টের হয় অ্যালকোহলিক হয় পেশেন্ট, তাহলে ডেফিনেটলি সেটা চলে যাবে লিভার ডিজিজের ক্ষেত্রে। ক্রনিক লিভার ডিজিজ উইথ ডিকম্পেনসেশন। ক্রনিক লিভার ডিজিজ ডিকম্পেনসেশন কথাটার মানে হচ্ছে ক্রনিক লিভার ডিজিজের এই পর্যায়ে গিয়ে লিভার তার সিনথেটিক ফাংশনটা সম্পূর্ণ লস করে ফেলে অথবা অল্টার্ড হয়ে যায়, অ্যাবাউট টু লস হয়ে যায়, যার জন্য অ্যালবুমিন প্রোডাকশনটা কমে যায়। যখন বডিতে অ্যালবুমিন প্রোডাকশনটা কমে যাবে তখনই দেখা যাবে এক্সুডেটিভ ট্রান্সফিউশন, এক্সুডেটিভ প্রোলিফেশন। এই জন্য আমরা এই টার্মটা ইউজ করি ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ। আচ্ছা, এইটুকু হচ্ছে। তারপর ইমিউনাইজেশন আছে কিনা পেশেন্টের, বা ফিমেল পেশেন্ট হলে ভেরি ইম্পর্টেন্ট, যেটা মিক্স সিনড্রোমের সাথে জড়িত। ফিমেল পেশেন্ট যদি হয় তাহলে অবশ্যই তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিতে হবে এবং তার ফ্যামিলি হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে কিনা জেনারেলাইজ, যেটা ২ নাম্বার হচ্ছে তার ফ্যামিলিতে তার কোনো ফিমেল ফ্যামিলি মেম্বারের কোনো ম্যালিগনেন্সি ছিল কিনা। যেখান থেকে যেহেতু মিক্স সিনড্রোমটা কার্সিনোমা অফ ওভারির সাথে জড়িত, সেখান থেকে আমরা মিক্স সিনড্রোমটা আলাদা করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা যেটুকু, এবার আমি এক্সামিনেশনে চলে আসি। ক্লিনিক্যাল এক্সামিনেশনে যে কয়েকটা পয়েন্ট আমাদের বেশি জরুরি। ১ নাম্বার জেনারেল এক্সামিনেশনে পেশেন্টের জেভিপি এনকোর্স কিনা। এটা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওরের কার্ডিনাল সাইন। যদিও হার্ট ফেলিওর মেইনলি, হার্ট ফেলিওর ডিসকাশন করতে আসলে আমার মনে হয় আপনাদের ডিসকাশন হয়েছে। হার্ট ফেলিওরকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিওর, একটা হলো ক্রনিক হার্ট ফেলিওর। অ্যাকিউট হার্ট ফেলিওর আমাদের কাছে মেইনলি আসে লেফট হার্ট ফেলিওর। লেফট হার্ট ফেলিওর হয়ে পেশেন্টের সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ হয় এবং তার হচ্ছে মাইল্ড পালমোনারি ইডিমা থাকে। যদি রাইট হার্ট ফেলিওর হয় তাহলে পেশেন্টের মেইনলি কমপ্লেন থাকে অ্যানাসামা, অর্থাৎ পা ফুলে গিয়েছে, পেটে পানি আসছে এবং আমাদের জেভিপিটা এনগর্স থাকে পেশেন্টের। এখন ক্রনিক হার্ট ফেলিওর, সাধারণত ক্রনিক এই টার্মটা আমরা ইউজ করি একাডেমিক ডিসকাশনের জন্য। যদি এইরকম একটা সিনিয়রিতে পেশেন্ট আসে যার পা ফোলা, তারপরে তার আবার এদিকে জেভিপি এনগর্স, তার পালমোনারি ইডিমা আছে, অর্থাৎ রেসপিরেটরি এক্সামিনেশনে গিয়ে আমরা ক্রিপিটেশন পাচ্ছি, তখন আমাদের টার্মটা হবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। আচ্ছা, আমি যেটা বলছিলাম জেনারেল এক্সামিনেশনের মধ্যে ১ নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পেশেন্টের জেভিপিটা এনগর্স থাকবে। এনগর্স আছে কি আছে না, এইখানে আমি ধারণা করে নিচ্ছি জেভিপিটা এনগর্সড। তারপরে ইম্পর্টেন্ট যেটা, পেশেন্টের অ্যানিমিয়া আছে, পেশেন্টের পেশেন্টের রেসপিরেটরি রেট কত, পেশেন্টের সায়ানোসিস আছে কিনা, পেশেন্টের ক্লাবিং আছে কিনা, তারপরে পেশেন্টের ফ্ল্যাপিং ট্রিমর আছে কিনা, জন্ডিস আছে কিনা, তারপরে পিচিং ইডিমা আছে কিনা। এই কয়টা পয়েন্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা। আর ব্লাড প্রেশার তো অলওয়েজ ইম্পর্টেন্ট। কোনটা দিয়ে দিয়ে আমরা কী বের করতে পারি, যেমন প্রথমেই ধরে নিই পেশেন্টের হাতে আমরা দেখে নিব ফ্ল্যাপিং ট্রিমর। ফ্ল্যাপিং ট্রিমর যদি থাকে তাহলে এটা ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজের দিকে যায়। যদি ক্লাবিং থাকে, যদি জন্ডিস থাকে, তাহলে ওটা ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজের মধ্যে যায়।
সিএলডির আরও কিছু স্টিগমাটা আছে যেটা আমরা সিএলডি ক্লাস করার সময় করব। এরপরে দেখে নিই পেশেন্টের যদি জেভিপি ইনভার্স থাকে তাহলে এটা হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে। তারপরে আমরা আরও দেখব পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে এবং পেশেন্টের ইডিমা থাকে, পেশেন্টের পেরিঅরবিটাল ইডিমা থাকে, তাহলে এটা যাচ্ছে সিকেডি দিকে। আমাদের পেশেন্টের ডিসকাশনের জন্য আমরা ধরে নিলাম এই পেশেন্টের আছে রেসপিরেটরি রেট হাই, নো সায়ানোসিস, পালস রেট ইজ হাই, blood pressure is normal and JVP is enforced. Mild pitting edema present. এবার আমরা যাই সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশনে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এখানে আমরা দেখব এক্সপেক্ট করব দুই দিকে বেরিজে গিয়ে প্লুরাল আমাদের প্লুরাল ডিফিউশনের ফিচার পাওয়া যাবে, অর্থাৎ ব্রেথ সাউন্ড ডিমিনিশড, পারকাশন নোট ডাল অ্যান্ড ভোকাল রেজোনেন্স ডিমিনিশড। এই তিনটা বাইল্যাট্রালি প্রেজেন্ট। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে বায়োল্যাট্রালি বেইজে ফাইন ইন ইন্সপিরেটরি ক্র্যাকলস থাকে, ফাইন এন ইন্সপিরেটরি ক্র্যাকলস। ঠিক আছে, ফাইন এন ইন্সপিরেটরি ক্র্যাকলস পাওয়া যায়। এটা হচ্ছে হার্ট ফেলিওর পালমোনারি ইডিমার কার্ডিনাল সাইন বলা হয় এটাকে। এবং এটা যদি থাকে তখন আমরা ধরে নিই যে পেশেন্টের পালমোনারি ইডিমা ডেভেলপ করছে। আচ্ছা, অন্যদিকে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে এখানে পাওয়া যাবে টেন্ডার হেপাটোমেগালি, টেন্ডার হেপাটোমেগালি আর মাইল্ড ইডিমা। অ্যাসাইটিস প্লাস মাইনাস, অ্যাসাইটিস থাকতে পারে নাও থাকতে পারে, সাধারণত থাকে না। এই হচ্ছে আমাদের এই কেসটার মোট সামারি। এখন যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটু চিন্তা করি, সাইলেন্ট ফিচারটা এরকম হবে: এ মিডল এজ জেন্টলম্যান, নন ডায়াবেটিক, hypertensive, a middle-aged gentleman, non-diabetic, hypertensive, non-asthmatic, non-smoker and non-alcoholic, presented to us with the complaint of shortness of breath for last 1 month, pedal edema for last 15 days. According to the statement of the patient, he was reasonably well 1 month back. Then he developed shortness of breath, which was gradual onset and slowly progressive in manner. The breathless was more prominent in supine position and he was improved by sitting forward. However, it was also associated with mild cough which was productive in nature and he used to produce very scanty amount of cough which was yellowish in color, but occasionally blood staining was present. He also admitted to develop mild pitting edema which was up to his shins and it was noticed for last 15 days and it was not progressive, it was minimally progressive in nature. On query, he admitted that for last 7 days his shortness of breath has been so severe in nature that he is facing trouble to maintain his day-to-day activities and he is comfortable in lying comfortable in resting position in bed, not in lying position, rest position, resting in bed. Okay. On query, he admitted that he does not have on query, he admitted that his urine color is normal and he is passing adequate amount of urine per day. His bowel habits is also intact and he does not have any other swelling in his any body part like periorbital area or face. He does not have any kind of fever and his other system are also normal. In his past history, he has an episode of hospitalization where he was hospitalized due to presence of sudden onset of severe chest pain which was central in position and severe throbbing and crushing in nature. It was also related to jaw and the left arm, for which he was admitted and was treated with some injectable drugs and he was diagnosed to have acute myocardial infarction. After getting treatments of 5 days, he recovered and now he is on regular treatment and follow-up. He does not have any history of jaundice previously. Now he told that he is non-smoker and non-alcoholic.
he is diabetic, he is non-diabetic but hypertensive for a long time. He is taking the drugs aspirin, atorvastatin, then bisoprolol and amlodipine 5 mg, and he is taking regular the drugs. He comes from lower socioeconomic condition. He is an office clerk in profession. He is immunized and he doesn't have any other comorbidities. On examination, I found that general examination patient is anxious. His pulse rate is 90 beats per minute. It is regular and volume is also normal. There is no radial delay present. Blood pressure is 130/90 mm of mercury. No postural drop present, and it is equal in both hands, both arms. Their respiratory rate is 18 per minute. Also in lying position, it is 24 beats per minute. Patient is not cyanosed, not clapped, not dehydrated, and his temperature is also normal. And their JBP is enforced, and there is no other positive findings present. Systemic examination reveals that the patient has bilaterally fine end inspiratory crackles, which does not alter with respiration, and it is present in both bases of the lung, and breath sound is normal, vesicular, and the resonance is also normal. এখানে আসলে আমার ব্রেথ সাউন্ডটা আগে বলা উচিত ছিল, আমি ব্রেথ সাউন্ডটা পরে বলছি। প্রেজেন্টেশনটা হবে ব্রেথ সাউন্ড ইজ vesicular and anti sound is bibasal fine crepitation which does not alter with respiration. এরপরে হচ্ছে আমরা পাবো abdomen. There is mild tender hepatomegaly which is 2 cm enlarged from the right costal margin, and the margin is smooth and consistency is soft. There is no audible drool present. So my professional diagnosis is this might be a case of congestive cardiac failure with ischemic heart disease with hypertension. যদি কেউ ঘুরিয়ে বলতে চায় তাহলেও বলা যাবে হাইপারটেনশন উইথ ইসচেমিক হার্ট ডিজিজ উইথ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। অনেক স্যার বলেন যে প্রথমে কজটা বলতে তারপরে ডিজিজটা বলতে। আচ্ছা, এখানে ডু ইউ হ্যাভ এনি ডিফারেন্সিয়ালস? Yes, I have differentials. It may be a case of chronic kidney disease. Why? Because the patient has a long history of hypertension and he has a cardiac compromisation. So maybe he may have got some kind of glomerular disease that has turned to CKD, and that's why he is developing pulmonary edema and also mild CKD. Which test we want to do? I want to do a chest X-ray, a ECG, then an echocardiogram, and then urinary, and then renal function tests including serum creatinine, serum urea, serum electrolytes, and ultrasonogram of whole abdomen to see the kidney texture and also to see the liver. Then fasting lipid profile, fasting blood sugar, and then the CBC. Okay. So which bedside test you want to do to differentiate between provisional diagnosis and the differential diagnosis? That will be the urine test, urine RE. If the heat coagulation test provides that the patient has got proteinuria, then most likely it is chronic kidney disease. Bedside আমরা ইউরিন টেস্টটা করবো, এটা স্ট্রিপ দিয়ে আমরা করতে পারি। এখন হিট কোয়াগুলেশন আসলে করতে হয় না, স্ট্রিপ দিয়ে করে যদি দেখা যায় তার একটা ডেফিনিট পরিমাণ প্রোটিনিউরিয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এটা সিকেটি বলতে পারবো যে হার্ট ফেলিওর না। পালমোনারি ইডিমাটাও পালমোনারি ইডিমা অ্যাজ এ পার্ট অফ সিকেটি হচ্ছে। আচ্ছা, তারপর which will be the most definitive test if you suspect that this is a case of chronic heart failure, then it would be echocardiogram. What treatment will you give? General and specific. General এর মধ্যে হচ্ছে avoid salt, water restriction, salt restriction, then এই দুটোই মেন রেস্ট্রিকশন। কন্ট্রোল অফ ব্লাড প্রেশার, আর হচ্ছে ইয়ার মধ্যে স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে এখানে দিতে হবে ডায়াবেটিক্সের ক্ষেত্রে আমরা মেইনলি ফুসেমাইডটা দিয়ে থাকি। তারপরে আমরা দিব হচ্ছে এরপরে আমরা দিব হাইপারটেনশনের জন্য উনি যেটা পাচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ইটস এ গুড ড্রাগ। লিপিড কন্ট্রোলের ড্রাগ
এবং তার অন্যান্য কার্ডিয়াক যেসব ড্রাগ আছে এগুলো সব দিব। তারপরে আমরা হার্ট ফেলিওরের জন্য কয়েকটা ড্রাগ ছাড়া শুনতে চান কী কী ইম্পর্টেন্ট হার্ট ফেলিওর ড্রাগ আছে। 1 নম্বরে আছে ডায়োটিক্স, 2 নম্বরে আমরা বিটা ব্লকার দিই, তারপরে আমরা দিয়ে থাকি আসলে অনেকগুলো ড্রাগই আছে। তারপরে আমরা এরপরে আমরা দিয়ে থাকি হচ্ছে রেনিন অ্যান্টিওটেনসিভ যে ড্রাগগুলো আছে সেগুলো দিয়ে থাকি যাতে রিমডেলিংটা বন্ধ হয়ে যায়। নিউয়ার কিছু ড্রাগ এসেছে, ইভাব্রাডিন, আর এছাড়া ওল্ড আরও কিছু ড্রাগ আছে যেগুলো আমরা রিকারেন্ট হার্ট ফেলিওরে দিয়ে থাকি, সেগুলো হচ্ছে ডিবক্সিন। এগুলো এখন জানার প্রয়োজন নেই। আপাতত এই পেশেন্টের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে মানে ডায়োটিক্স ফুসেমাইড, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এই কেসটা আসলে একটু জটিল, এটা পরীক্ষার হলে আসতে পারে হার্ট ফেলিওর হিসেবে আসতে পারে। হার্ট ফেলিওর জেপিপি আছে কিনা, আর হচ্ছে পেশেন্টের ক্রেপস আছে কিনা, এবং হেপাটোমেগালি আছে কিনা, এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাস শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে মিক্স সিনড্রোম আছে কিনা। ওভারিয়ান ফাইব্রোমা, যে জন্য আমরা ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে চিন্তা করি, এটা আসলে আমার গত ক্লাসে বলার কথা ছিল। রাইট সাইডের প্লুরাল ডিফিউশন যদি হয় এবং পেশেন্ট যদি ফিমেল হয়, তাহলে সবসময় আমাদের তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা ভালো করে নিতে হবে। কারণ অনেক সময় ওভারিয়ান টিউমার, স্পেসিফিক্যালি ফাইব্রোমা, আসেই আমাদের কাছে রাইট সাইডের প্লুরাল ডিফিউশন এবং অ্যাসাইটিস নিয়ে। এই তিনটার একসাথে উপস্থিতিকে আমরা বলে থাকি মিক্স সিনড্রোম। আর মোটামুটি এইটুকুই। মোট কথায় আমার ক্লাসের যেটা মেইন জিস্ট পয়েন্ট, আমি যদি 3টা লাইনে বলতে চাই তাহলে বাইল্যাট্রাল প্লুরাল ডিফিউশন নিয়ে আসলে আমাদের ডিফারেন্সিয়াল চিন্তা করতে হবে ক্রনিক হার্ট ফেলিওর, ক্রনিক লিভার ফেলিওর, ডিকম্পেনসেটেড সিএলডি, ক্রনিক কিডনি ডিজিজ, এই 3টা। এবং আমাদের দেখতে হবে পেশেন্টের অর্থোপনিয়া আছে কিনা, পেশেন্টের অ্যানাসার্কা আছে কিনা, এবং পেশেন্টের জন্ডিস ছিল কিনা। 3টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর সাইনের মধ্যে আমরা দেখব পেশেন্টের জেভিপি আছে কিনা, জেভিপি এনভার্সড কিনা, তারপরে দেখব তার ইডিমা আছে কিনা, টেন্ডার হেপাটোমেগালি আছে কিনা, এবং ক্রেপলস আছে কিনা। ক্রেপস না থেকে এখানে অনেক সময় বেইজে গিয়ে প্লুরাল ডিফিউশনের মতো ডালনেস থাকতে পারে। অলওয়েজ একটা কথা মনে রাখতে হবে, ইফিউশনে কখনোই ক্রেপস থাকবে না, ঠিক আছে? ইফিউশনে কখনোই ক্রেপস থাকে না। ক্রেপস যদি থাকে তার মানে ইফিউশন নেই, এটা পালমোনারি এডিমা। আর যদি পালমন ইফিউশন থাকে, অর্থাৎ ডাল পারকাশন নোট এবং ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট, রেজোনেন্স কম থাকে, তাহলে ডেফিনেটলি ক্রেপস নেই। যদি থেকে থাকে তাহলে সেটা বলতে হবে প্লুরাল ডিফিউশনের একটু উপরে, এটা বলা যেতে পারে। আচ্ছা, এটুকুই মানে মেইন জিস্ট পয়েন্ট হচ্ছে। কারো যদি কিছু মনে না থাকে, যদি কয়টা পয়েন্ট মনে থাকে তাহলে যথেষ্ট। আমি মোটামুটি এখানে আজকে শেষ করছি। ঈদের পরে ক্লাস নিব, আবার ঈদের পরে আমি 8 তারিখের পরে ক্লাস নিব। 8 তারিখের পরে নেক্সট ক্লাসটা আমি নেব হচ্ছে ম্যালিগন্যান্সির উপর। ঠিক আছে, তাহলে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।